এপিসোড 281 করাপশন ওয়াচ বাংলাদেশ, আমার দেখা যত দুর্নীতি, পর্ব 1, ভূমিকা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা। স্বল্প পরিচিতরা তো বটেই, পরিচিত দেশি প্রবাসী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সিংহভাগে জানেন না যে দুদক আমার বিরুদ্ধে 3টি মামলা করেছিল। আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে আরও 2টি মামলা রুজুর জন্য অনুমোদন দিয়েছিল। অনেককে জানলেও সামনাসামনি বা দূরালাপনিতে আমাকে তারা বুঝতে দেন না, পাশে আমি বিব্রত হই। সম্ভবত এই কারণে। শুধু দুদক নহে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও একই সময়ে আমার বিরুদ্ধে অন্তত 2 ডজন বিভাগীয় মামলা রুজু করেছিল। বর্তমানে সাবেক আইজিপি বেনজির আহমেদ, এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান, বেসিক ব্যাংক, হলমার্ক এবং সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি বাদ দিলে 2008, 9, 10 সালে সরকারি কোনো একক কর্মকর্তার বিরুদ্ধে দুদকেরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এত মামলার নজির বাংলাদেশে কেন পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আমি অত্যন্ত সৎ একজন মানুষ। দাপ্তরিক কাজে আমি একজন অত্যন্ত সৎ কর্মকর্তা ছিলাম। আজ থেকে প্রায় 165 বছর পূর্বে দণ্ডবিধি, 77 বছর পূর্বে দুর্নীতি প্রতিরোধ আইন হয়। এই দুটি আমার জন্মের বহু বছর পূর্বের, অর্থাৎ দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি করতে পারে বলেই এইসব আইন করা হয়। আমিও ইবলিশের প্ররোচনায় করতে পারি, কিন্তু দুদক কর্মকর্তা বা বিচারক তারাও দুর্নীতি করতে পারেন। কতিপয় দুদক কর্মকর্তা এবং কতিপয় বিচারকের উভয় ক্ষেত্রেই সবাই নহে, যে ভয়ানক কর্মকাণ্ড আমি নিজ চোখে দেখেছি, তাতে একটি কথাই বারবার মনে হয় যে এই দেশ এবং জাতি এখনও কীভাবে টিকে আছে। সরাসরি আল্লাহর রহমত না থাকলে তা কোনোভাবেই সম্ভব হতো না। আবার এটাও মনে হয় যে দেশ গঠনের নামে নীতি নির্ধারকরা, জ্ঞানীরা দেশ ও জাতির উপর যে অত্যাচার করছে, তার প্রতিশোধ হিসেবে আল্লাহ গজব হিসেবে দুর্নীতিবাজ কতিপয় দুদক কর্মকর্তা এবং বিচারককে বাংলাদেশে পাঠিয়েছে। 2008 সালে আমি প্রায় নিশ্চিত হয়ে যাই যে দুর্বৃত্তরা আমাকে সুস্থ স্বাভাবিক জীবনে আর ফিরতে দিবে না। তাই তখন থেকেই আমি দেশি বিদেশি পত্রিকা, ওয়েবসাইট ইত্যাদি থেকে দুর্নীতি বিষয়ক তথ্যপত্র সংগ্রহ করতে থাকি। গুগলে করাপশন ওয়াচ দক্ষিণ আফ্রিকা, করাপশন ওয়াচ মালয়েশিয়া, করাপশন ওয়াচ ইন্দোনেশিয়া ইত্যাদি ওয়েবসাইট দেখতে পাই। তারই অনুকরণে আমি করাপশন ওয়াচ বাংলাদেশ নামক একটি ওয়েবসাইট চালু করি। আমি স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী, তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি জাতির জনক হিসেবে মনে প্রাণে স্বীকার করি। আমার ওয়েবসাইটে সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু তো ছিলই না, বরং বঙ্গবন্ধুকে নিয়ে অনেক পজিটিভ লেখা ছিল। কয়েক বছরের মধ্যেই কোটিরও বেশি ভিজিট হয়। কিন্তু 2019 সালে জানতে পারি যে সরকারের ওপর মহলের নির্দেশে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আমি একই নামে ফেসবুক পেজ ও ইউটিউব ওপেন করি। গত কয়েক মাসে কয়েকবার মেটা কর্তৃপক্ষ ফেসবুক পেজটি স্থগিত করার নোটিশ দেয়, কিন্তু স্থগিত করেনি। কিন্তু এটা বুঝতে পারি যে লাখ লাখ দুর্নীতিবাজ আমার পেজ ও ইউটিউবের বিরুদ্ধে প্রতিনিয়ত রিপোর্ট করছে। নিরাপত্তার স্বার্থে আমি সরাসরি ফেসবুক পেজ ও ইউটিউবে আসি না, কিন্তু ইদানিং বারবার মনে হচ্ছে যে দেশের স্বার্থে সরাসরি ফেসবুক পেজ ও ইউটিউবে আসা উচিত। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ভিডিওগুলো দেশের স্বার্থে দেখুন। ফেসবুক পেজ ও ইউটিউব থেকে অর্থ আয় করা আমার উদ্দেশ্য নয়। মানুষকে দেশের আরও তথ্য জানানোই আমার মূল উদ্দেশ্য, যাতে আপনারা দেশের স্বার্থে আরও ভালো কাজ করতে পারেন। আমার ভিডিওগুলো দেখে বাসসের সাবেক এমডি ও প্রখ্যাত সাংবাদিক ইমেইলে কী মন্তব্য করেছেন, তাহার নাম ব্যতীত তা হুবহু তুলে ধরলাম। তিনি লিখেছেন,
excellent efforts to expose them. What the Anti-Corruption Commission does, they do nothing before the government asks them to do. Some press conferences must be arranged to expose them. Thank you for your efforts. Regards, former Chief Editor and MD of the National News Agency BSS. এরূপ আরও বহু উৎসাহব্যঞ্জক মন্তব্য আছে। ছাত্রজীবন থেকে আমি পাঠ্যপুস্তকের বাইরে বহু বই পড়তাম। এর বেশিরভাগই ছিল ভ্রমণ কাহিনী, গোয়েন্দা কাহিনী, যুদ্ধের, অ্যাডভেঞ্চার, রাজা বাদশাদের, দিগ্বিজয়ীদের ইত্যাদি বিষয়ক। এছাড়া দৈনিক পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদিও ছিল বা আছে। সংরক্ষণের সুবিধার্থে পেপারের প্রয়োজনীয় অংশ বা পেপার কাটিং সংরক্ষণ করতাম। এসব ছিল আমার স্ত্রীর সতীনের মতো, কিন্তু আমার সহজ সরল স্ত্রী নিজেই একসময় তাহার সতীন তথা পেপার কাটিং সংরক্ষণের জন্য বড় বড় ফাইল ও ফাইল ক্যাবিনেট কিনে দেয়। 2010 সালের পরে আমি দৈনিক 8-10টি অনলাইন পত্রিকা পড়তাম এবং প্রয়োজনীয় অংশ কম্পিউটারে সিডিতে, বর্তমানে পেন ড্রাইভে সংরক্ষণ করে রাখি এবং বেশি গুরুত্বপূর্ণ মনে করলে পত্রিকার প্রিন্ট কপি সংরক্ষণ করি। এসব তথ্যপত্য থেকে আমি যে জ্ঞান অর্জন করি এবং তা থেকে যেসব লেখা আমি কম্পিউটারে টাইপ করি তা বই আকারে প্রকাশ করলে কয়েক হাজার পৃষ্ঠার অনেকগুলো বই হতে পারে। শুধু সাধারণ ডকুমেন্ট হবে বহু জিবি বা গিগাবাইট, ভিডিও, ফটো হবে অন্তত শতাধিক জিবি। আমি একজন সুন্নি মুসলমান। মহান আল্লাহ তাহার প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার অনুসারীদেরকে আমি বিশ্বাস করি। এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই এক এবং অদ্বিতীয় আল্লাহর সৃষ্টি। তাই আমি ধর্ম, বর্ণ, দেশ, জাতি, শ্রেণী, গোষ্ঠী, আঞ্চলিকতা ইত্যাদি দ্বারা পৃথিবীর মানুষে বিভেদ বা বৈষম্যে বিশ্বাস করি না। সাবেক চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয়ের নবম ব্যাচ, যা বর্তমানে চুয়েট থেকে, আমি প্রথম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক পাশ করি। 1984 সালে আমি বিওবোতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করি। 1986 সালে আমি প্রশাসনের সততার প্রতীক বলে পরিচিত অত্যন্ত দক্ষ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক, সাহসী জেলা প্রশাসকের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করি। আমার শ্বশুর সাহেব ইপিসিএস কর্মকর্তা, অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তাহার অপর মেয়ে ও জামাতারা ডাক্তার, সিনিয়র সচিব প্রভৃতি। আমার 3 ছেলে, যারা নটরডেমে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ার এবং ডিফেন্স অফিসার। মহান আল্লাহ আমাকে অকল্পনীয় ভালো গুণের অধিকারী না করলে আমার এই সব অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। বিদ্যুৎ কেন্দ্র ও সাবেক ন্যাশনাল গ্রিডে, বর্তমানে পিজিসিবিতে দেশি বিদেশি প্রকল্প ব্যতীত ঘুষ দুর্নীতির কোনো সুযোগই ছিল না বা নাই। 1980-এর দশক থেকে 2008 পর্যন্ত বিওবোতে তেমন কোনো বিদেশি সাহায্য বা ঋণপুষ্ট প্রকল্প না থাকায় সংশ্লিষ্ট খাতে ঘুষ দুর্নীতির কোনো সুযোগই ছিল না। বিওবোর বিক্রয়, বিতরণ বা বিদ্যুৎ সরবরাহগুলোতে নতুন বিদ্যুৎ সংযোগ ব্যতীত গ্রাহকদের কাছ থেকে ঘুষ খাওয়ার আর কোনো সুযোগই ছিল না বা নাই। একটি টং দোকানে বা কুঁড়ে ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে হলেও যে আইন ও টেকনিক্যাল শর্ত মানতে হয় বা হতো, তা মেনে 99% গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব ছিল না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড হওয়াতে বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক 1980-এর দশক থেকে নতুন লাইন সম্প্রসারণ সম্পূর্ণ বন্ধ ছিল। এখান থেকেও ঘুষ দুর্নীতির কোনো সুযোগ ছিল না। ট্রান্সফরমার নষ্ট হওয়া ছিল বিদ্যুৎ সরবরাহগুলোর জন্য মরার উপর খাড়ার গা। ট্রান্সফরমার কয়েক শত মাইল দূরের মেরামত কারখানা থেকে সংগ্রহ করার জন্য গ্রাহক কিছু টাকা দিত। এখান থেকে কোনো অফিসার স্টাফের টাকা খাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। 1989 সালে আমি যখন একটি বিক্রয় ও বিতরণ বিভাগে যোগদান করি, তখন জানতে পারি বহু বছর পূর্বে বিদ্যুৎ সংযোগ প্রার্থী ও বিভাগীয় লোকজনের সুবিধার্থে বিওবোর কোনো একজন সহৃদয়বান ব্যক্তি
একটি নমিনাল স্পিড মানি সিস্টেম চালু করেছিলেন এবং এটা পিডিবির সকল এলাকাতেই প্রায় সমভাবে প্রযোজ্য ছিল। এর পিছনে যুক্তি ছিল যে বিদ্যুৎ সংযোগের আইনি ও টেকনিক্যাল শর্ত মানতে গেলে গ্রাহক ও দপ্তরের লোকজনের যে সময় ও অর্থ ব্যয় হবে তার বিপরীতে গ্রাহক প্রতি 500 টাকা বা 1000 টাকা স্পিড মানি খুবই নগণ্য। বিদ্যুৎ, গ্যাস, পানি সকল নাগরিকেরই প্রয়োজন। এটা মদ বা চোরাই মাল নয় যে লাইসেন্স ব্যতীত কাউকেও দেওয়া যাবে না। কিন্তু যেহেতু এইগুলো অপ্রতুল ছিল, তা দিতে ও পেতে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার কারণে স্পিড মানি ঘুষে পরিণত হয়। ঢাকা, চট্টগ্রামে বা বড় শহরগুলোতে শিল্পাঞ্চলে স্পিড মানি অনেক পাওয়া গেলেও মফস্বলে বা গ্রামাঞ্চলে 20-30 বছর পূর্বে খুবই নগণ্য ছিল। এই কাজের সাথে সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলীর মতো মধ্যম সারির কর্মকর্তারা স্পিড মানি পেলেও ফাইল সই করতে হবে, না পেলেও সই করতে হবে। সিংহভাগ কর্মকর্তা স্পিড মানি পান না এবং অনেকে তা নেন না। অবিশ্বাস্য হলে সত্য যে আমি তাদের মতোই একজন ছিলাম। নিজেকে কৃত্রিমভাবে সৎ বানানো বা দাবি করার জন্য আমার এত কথা নয়। প্রকৌশল, হিসাব দপ্তর, প্রশাসনিক দপ্তরে অনেক কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং এখনও আছেন যে তারা জীবনে 1 টাকাও ঘুষ বা স্পিড মানি খাননি, কিন্তু ফাইল ঠিকই সই করেছেন। তারা খুব ভালো করেই জানেন যে বাকি সবাই খাচ্ছে। এসব কথা বলার আরও কারণ যে আমি এমন সকল জায়গায় চাকরি করেছি যে কোটি টাকা কেন, লাখ টাকা কেন, 1000 টাকাও কেন, 1 টাকাও অবৈধ রোজগারের কোনো সুযোগই ছিল না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আমার চাকরিকালীন সময় আমার অধস্তন কেহ আল্লাহর নাম শপথ করে বলতে পারবেন না যে ঘুষ বা স্পিড মানির জন্য আমি কোনো ফাইল আটকিয়েছি বা নিজে চেয়ে কোনো ঘুষ বা স্পিড মানি নিয়েছি। শহর এলাকায় কিছুটা স্বস্তি থাকলেও মফস্বল বা গ্রাম এলাকার বিদ্যুৎ সরবরাহে যারা চাকরি করেন তারাই বলতে পারবেন কত ভয়ানক শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে তাদেরকে কাজ করতে হয়। আমি পূর্বেই বলেছি যে এইসব বিষয়ে লিখলে কয়েক হাজার পাতার বহু বই লিখতে হবে। বিদ্যুৎ বিভাগের চাকরি যে কত অকল্পনীয় কষ্টের এবং বাইরের মানুষ ঘুষ সম্পর্কে যে ভুল ধারণা পোষণ করে তা অতি সংক্ষেপে বর্ণনা করাই ছিল এখানে আমার মূল উদ্দেশ্য। বিক্ষিপ্তভাবে বা অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করতে হচ্ছে বলে আপনারা বিভ্রান্ত হতে পারেন, সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সময় পেলে এবং আপনাদের ধৈর্য থাকলে আমি পরবর্তীতে বিস্তারিত বলার বা লেখার চেষ্টা করব। ধন্যবাদ।